অডিও কথনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস বুনো হাঁসের পালক। উপন্যাসটির প্রথম ২টি পর্ব আমি আগেই আপলোড করেছি। উপন্যাসটি আমি মোট ১০টি পর্বে ভাগ করে পড়ব। আজকে আমি পড়ছি উপন্যাসটির ৩য় পর্ব। শুরু করছি তাহলে ৩য় পর্ব। বিচিত্র ব্যাপার। হারানো ক্যানের সন্ধানে যাওয়ার জন্য যে টিমটা শেষ পর্যন্ত তৈরি হলো, তার সঙ্গে মূল ছবির ইউনিটের খুব বেশি তারতম্য নেই। বাকি ছিলেন মহিলারা। নিতা এখন বোম্বেতে ব্যস্ত। কল্পনার সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না ফিরে আসার পর। অবশ্য ওদের কথা ভাবার মতো অবসরও ছিল না। প্রডিউসার হরিশ মল্লিকের কাছ থেকে বকেয়া টাকা আদায় করার জন্যে কলাকুশলী শিল্পীদের মধ্যে চাপা আলোচনা হয়েছিল। ছবি রিলিজ হোক বা না হোক, নির্দিষ্ট দিনের পূর্বে চুক্তিমতো কাজ করলে প্রযোজক টাকা দিতে বাধ্য। এমন অনেক ছবি টালিগঞ্জে হয়েছে যা পরিবেশকের অভাবে জীবনে হলে যাবে না, কিন্তু সেসব ক্ষেত্রেও কলাকুশলীদের টাকা মিটিয়ে দিতে হয়েছে। আসলে যে মানুষগুলো প্রতিদিন উদয়াস্ত খেটেছে, তাদের এটাই যখন জীবিকা, তখন তারা ছাড়বে কেন? এক্ষেত্রে ছবিটার ক্যানগুলো নষ্ট হয়েছে বলে তাদের কোনো দায় নেই। নষ্ট না হয়ে যদি বিশেষ কোনো কারণে মুক্তি না পেত, তাহলে একই দশা হতো। যখন এইরকম ভাবনা দানা বাঁধছিল, তখনই বসন্ত হারানো ক্যানের সন্ধানে যাওয়ার কথা ঘোষণা করল। সেই সঙ্গে হরিশ মল্লিকের অসুস্থতার খবর কলাকুশলীদের হৃদয়কে কোমল করল। তারা বুঝে গেল, যেসব ছবির প্রযোজক শ্রমের মূল্য দিতে চান না, সেই সব ছবি রিলিজের আগে আটকে দেওয়ার ক্ষমতা তাদের আছে। এ ব্যাপারে ইউনিয়ন মদদ দেবে, কিন্তু এক্ষেত্রে কিছু করার নেই। হরিশ মল্লিক যদি মারা যায় অথবা জীবনে আর ছবি না করে, তাহলে তাদের প্রাপ্য আদায় করার কোনো পথ নেই। প্রোডাকশন ম্যানেজার অনন্ত পরামর্শ দিয়েছিল, যদি বসন্তবাবু ওই ক্যানগুলো অক্ষত উদ্ধার করতে পারেন, তবেই তাদের পকেটে টাকা আসবে। শুধু তাই নয়, যে ছবি চিরকালের জন্য শেষ হয়ে গেছে তা উদ্ধার করার জন্য ওরা আলাদা বোনাস দাবি করতেই পারে। গুপ্তধন আবিষ্কারের দলে যারা থাকে, তারা কি আর বঞ্চিত হয়? এই শেষ যুক্তিটি সবাইকে উৎসাহিত করলো অনেক বেশি। খারাপ রাস্তা, কঠোর পরিশ্রম, প্রাকৃতিক প্রতিকূলতা ইত্যাদির কথা বলেও অন্তত 10 জনের নিচে সংখ্যাটা নামাতে পারল না। একমাত্র অনন্তকে বাদ দিলে প্রত্যেকেই কষ্ট সহ্য করার ক্ষমতা রাখে। দীর্ঘদিন অর্ধভুক্ত থাকার অভিজ্ঞতা যাদের কলকাতাতেই আছে, তাদের পাহাড়ে ভালো খাবার না পাওয়ার ভয় দেখিয়ে কাজ হলো না। বসন্ত অনুভব করছিল এরা সবাই এক ধরনের স্বপ্ন দেখছে। ছবির ক্যানগুলো পাওয়া মাত্রই এরা সবাই হরিশ মল্লিকের অংশীদার হয়ে যাবে। এই টালিগঞ্জেই একজন প্রযোজক ছবি অসমাপ্ত রেখে সরে পড়েছিলেন। সেই ছবির কলাকুশলীরা মিলিতভাবে ছবিটি শেষ করে মুক্তির ব্যবস্থা করেছিল। সরে যাওয়া প্রযোজক তাদের মালিকানার অর্ধাংশ দিয়ে দিয়েছিলেন। যদিও মুক্তির 1 সপ্তাহের বেশি সেটি চলেনি, কিন্তু এ ধরনের একটা উদাহরণ তো আছেই। অর্থাৎ যে যাবে এই অভিযানে, সেই অংশীদার হবার একটা দাবি রাখতে পারে। এই 10 জন মরিয়া। তাঁবু, স্লিপিং ব্যাগ থেকে শুরু করে যা যা দরকার তা বসন্ত জোগাড় করে ফেলল। এটা সে বুঝতে পারছিল, এইরকম অভিযানে একা যাওয়া আত্মহত্যার শামিল। দলের সাহায্য ছাড়া গন্তব্যস্থলে পৌঁছানোই যাবে না। এ ব্যাপারে তাকে সাহায্য করল সহদেব সেন। সহদেব পাহাড়ে চড়া মানুষ, বসন্তর বাল্যবন্ধু। আনন্দবাজারে নিজের অভিজ্ঞতার কথাও লিখেছে কয়েক কিস্তিতে। সহদেব এইরকম অভিযান হচ্ছে জেনে উৎসাহী হয়ে এগিয়ে এলো। শেষ পর্যন্ত তার উপর আয়োজনের ভার ছেড়ে দিল বসন্ত। তার ফলে শুটিং পার্টির বদলে পর্বতাভিযানের চেহারাটা নিয়ে নিল উদ্যোগটা। অবশ্য প্রোডাকশন ম্যানেজার অনন্ত চুপচাপ বসেছিল না। সে কথা শুরু করেছিল এইভাবে: এতদিনে এই লাইনে রইলাম, চোখ বন্ধ করে বলে দিতে পারি কোন খাতে টাকা মার খাচ্ছে। কে সকালের চা পেল না? আমি না গেলে এসব হ্যাপা সামলাবে কে? সহদেববাবু পাহাড়ি মানুষ, তিনি যা করছেন করুন, কিন্তু আমার কাজটা আমাকে করতে দিন। দার্জিলিং মেলের টিকিট পাবেন কোথায় আপনারা? শিলিগুড়ি থেকে ভেঙে পড়া প্লেন পর্যন্ত দুবেলা খাবারের ব্যবস্থা তো এই শর্মাকেই করতে হবে। অতএব দলটা তৈরি হয়ে গেল।
যে কোম্পানির সুটকেস হারিয়েছে তারাও স্পন্সর হিসেবে এগিয়ে এলো। টাকা লেনদেনের আগে বসন্ত আবার মুশকিলে পড়ল। কোম্পানি চাইছে টাকা যখন খরচ করা হচ্ছে তখন তা থেকে পুরো ব্যবসাটা করে নিতে। তারা টাকা খরচ করলো এবং সুটকেস খুঁজে পাওয়া গেল না, অথবা পাওয়া গেলেও সেটা টুকরো টুকরো অবস্থায় আবিষ্কার করা হলো। এমনটা চলবে না। কোনো ঝুঁকি নিতে পারবে না কোম্পানি। বসন্ত অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, পাওয়া না গেলে কি করব? আপনাদের পেতেই হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। সেটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে? আপনাদের বলতে হবে। আর পাওয়ার পর যদি দেখেন টুকরো হয়ে গেছে, তাহলে সেটা ভুলে যেতে হবে। সে কি, আপনারা তো বিজ্ঞাপন দিয়েছেন কত হাজার ফুট ওপর থেকে পড়েও ভাঙেনি। ঠিক কথা, কিন্তু দুর্ঘটনা তো ঘটতেই পারে। যে ভালো গাড়ি চালায় সে কি অ্যাক্সিডেন্ট করে না? বসন্ত হকচকিয়ে গেল। তারপর সমস্যাটা তুলে ধরল। সুটকেস পাওয়া গেছে বললে বলতে হবে ক্যানগুলো পেয়েছি। ব্যাপারটা আপনি ভাবতে পারছেন? হ্যাঁ, সুটকেস অটুট থাকলে ক্যানগুলো থাকবে, কিন্তু উত্তাপে ক্যানের ভেতরের ফিল্ম নষ্ট হয়ে যেতেই পারে। এটা তো বৈজ্ঞানিক সত্য, যে কেউ বিশ্বাস করবে। তার চেয়ে অনেক বেশি বিশ্বাস করবে যদি সুটকেসটাকে না পাওয়া যায়। হিমালয়ের একটি বিশেষ অংশে প্লেন ভেঙে পড়েছে। অত উঁচু থেকে পড়ে 10-20 মাইল ছিটকে যাওয়া অসম্ভব নয়। তাছাড়া পাহাড়ের খাঁজে পাথরের আড়ালে তুষারের তলায় চাপা পড়ে থাকাই স্বাভাবিক। আমরা খুঁজতে যাচ্ছি শুধু জেদের বশবর্তী হয়ে। বলতে পারেন ইমোশনাল এক্সপেডিশন। খুঁজে পেলেই হবে না। সব যদি ঠিকঠাক থাকে তাহলে পায়ের তলায় মাটি আসবে সারা জীবনের জন্যে। গেলাম, কিছুই পেলাম না, খালি হাতে ফিরে এলাম, এরকম হলে তো। সুটকেস হাতে নিয়ে ফিরবেন। যেদিন রওনা হবেন সেদিন কিছু জ্বলে যাওয়া ফিল্ম ক্যানে ভরে একটা সুটকেস হাজির হবে আপনার কাছে। আপনি ছাড়া ব্যাপারটা কেউ জানবে না। যাওয়ার সময় একটা কভার লাগানো থাকবে। অরিজিনালটা পেলে এটার গায়ে হাত দেবেন না। না পেলে কভার ফেলে দিয়ে, বাকিটা বুঝতেই পারছেন। তোবড়ানো দাগ শুদ্ধ পাবেন মালটা। এত টাকা খরচ করে এইটুকু নিশ্চয়ই আশা করতে পারি, বলুন? যেন কোনো রহস্য উপন্যাসের ভিলেনের মুখে সংলাপ শুনছে বসন্ত এমনভাবে তাকিয়ে থেকে শেষতক মাথা নাড়ল। ইম্পসিবল। আমার দ্বারা এরকম জুয়ো চুরি সম্ভব হবে না। আপনি কেস করতে যাবেন? আমরা বিকল্প ঠিক করে রেখেছি। এই অভিযানে আরেকজন সদস্য আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে। তার কাছে কভার দেওয়া সুটকেস থাকবে। লোকটার নাম ঠক্কর। সেদিনই ঠক্করকে দেখল বসন্ত। মেদ বর্জিত লম্বা শরীর, তাকালে বোঝা যায় কারাটে বা ওই জাতীয় ব্যাপারে সুদক্ষ। বাঁ চোখের ওপরে পুরো কাটা দাগ রয়েছে। যেভাবে হেঁটে এলো তাতে সামরিক বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা থাকাও অসম্ভব নয়। স্টুডিওতে এসে বসন্তর সামনে দাঁড়াতেই প্রত্যেকের নজর কেড়ে নিল লোকটা। কেমন একটা সাপের মতো হিলহিলে ভাব আছে তার চাহনিতে। মাথার চুল 1/2 ইঞ্চির কম সমানভাবে ছাঁটা। এসে বলেছিল, আপনাদের প্রোগ্রামটা দিন। আমার নাম শুনেই বুঝতে পারছেন নিশ্চয়ই কেন এসেছি। হ্যাঁ, পাহাড় সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে? চোখের পাতা না ফেলে মাথা নেড়েছিল ঠক্কর। এবং তখনই বসন্তর মনে হয়েছিল প্রবচনটি যথার্থ। সাপের চোখে পলক পড়ে না। সে চলে যাওয়ার পর ইউনিটের একজন ফিসফিসিয়ে জিজ্ঞাসা করেছিল, লোকটা কে বসন্তদা? বসন্ত উত্তর দিয়েছিল, শুনলে তো। কিন্তু লক্ষ্য করেছেন ওর চোখের পাতায় লোম নেই? বসন্ত সোজা হয়ে বসল। এই লোকটার নিশ্চয়ই আলাদা পরিচয় আছে, এবং সেই পরিচয় মনে হচ্ছে স্বস্তিদায়ক নয়। এমন লোককে তাদের সঙ্গে পাঠিয়ে দিচ্ছে স্পন্সর, এটা মেনে নেওয়া কি ঠিক হবে? বসন্ত ঠিক করলো অরিন্দমের সঙ্গে এ ব্যাপারে খোলাখুলি কথা বলবে। স্পন্সরকে না চটিয়ে একমাত্র অরিন্দমের সঙ্গেই কথা বলা যায়। যন্ত্রটা একজন প্রডিউসার তাকে উপহার দিয়েছিল। ব্যবহার করার মানে হয় না বলেই ওর বোতামে হাত দেয় না অরিন্দম, কিন্তু আজ দিল। রিসিভারটা তুলে হ্যালো বলে যখন তাকে 15 সেকেন্ড অপেক্ষা করতে হলো, তখনই আঙুল চলে গেল বোতামের ওপর। চাপটা পড়ল এবং যন্ত্রটা ঘুরতে লাগলো। 10 সেকেন্ডের অনেক কমে এখন 100 মিটার দৌড়ে যাচ্ছে কানাডা আমেরিকার মানুষরা। জবাব দিতে তার চেয়ে বেশি সময় লাগে সে সুবিধের নয়।
অরিন্দম তার নিজস্ব ভঙ্গিতে বলেছিল, আমার কণ্ঠস্বরটা শুনবেন বলে যদি ডেকে পাঠিয়ে থাকেন তো ধন্যবাদ, রাখছি। আর তখনই ঝটপটিয়ে শব্দ ফুটল ওপারে, সরি, আসলে আমি। রিসিভার রাখলো না অরিন্দম। এক ধরনের স্বর আছে যা আদৌ মেয়েলি নয়, আবার ছেলেদের মতো কাট কাট না হয়ে একটা মিষ্টি মৌতাত ছড়ায়। এ সেই ঘরানার। সেটাকেও উপেক্ষা করলো অরিন্দম। বলুন, কি বলছেন? আমি অরিন্দম। এতক্ষণে বুঝতে পেরেছি, থ্যাঙ্কস। সামান্য হাসি বাজলো কি বাজলো না। বুঝতে পেরেছেন? আমি কি আগে আপনার সঙ্গে কথা বলেছি? না না, সে সুযোগই ছিল না। ইনফ্যাক্ট গতকালই আমি আপনার ছবি প্রথম দেখি। কথাটা মোটেই ভালো লাগলো না অরিন্দমের, কিন্তু অভিজ্ঞতা তাকে শিখিয়েছে এইসব সময়ে উদাসীন হয়ে থাকাটাই লাভজনক। সে বলল, আচ্ছা, আপনার পরিচয় জানতে পারছি না কিন্তু। সেটা জানানোর মতো নয়ও, অ্যাটলিস্ট আপনার পরিমণ্ডলে। দেখুন, এভাবে কথা বলে তো কোনো লাভ হবে না। আপনি কি জন্য ফোন করেছেন? আপনি কি প্লেনটাকে খুঁজতে যাচ্ছেন? অরিন্দমের কপালে ভাঁজ পড়ল। সে নিচু গলায় বলল, যাচ্ছি। কজনের দল আপনাদের? আমি ঠিক জানি না, কিন্তু এই ব্যাপারে আপনার ইন্টারেস্ট কিসের? আপনি কি জানেন গভর্নমেন্ট হেলিকপ্টার সার্ভিসে যে কটি ডেড বডি পেয়েছে তুলে এনেছে? এও ঘোষণা করা হয়েছে ওখানে আর কিছু নেই। জানি, কিন্তু শিলং থেকে কলকাতায় এসে আপনি শুধু এই খবরটুকুই পেলেন? মানে? আচমকা ওপাশে কেউ সচেতন হলো। আপনারও তো স্পটে যাওয়ার কথা। তা আমি বলি কি, আমার বাড়িতে চলে আসুন, কথাবার্তা বলে ঠিক করে নেওয়া যাবে রাস্তাটা। অরিন্দমের কথা শেষ হওয়া মাত্র ওপাশে রিসিভার নামিয়ে রেখে দিয়েছিল। তারপর অন্তত 5 বার অরিন্দম টেপটা বাজিয়ে সংলাপ শুনেছে। ভদ্রমহিলা অবশ্যই শিক্ষিতা। ইংরেজি শব্দ, বিশেষ করে গভর্নমেন্ট না বলে গভর্নমেন্ট বলেছেন। আবার সেই সঙ্গে পরিমণ্ডলের মতো খটমটে বাংলা শব্দ ব্যবহার করতে অসুবিধে বোধ করেননি। ভদ্রমহিলা যেহেতু তার ছবি মাত্র গতকালই প্রথম দেখলেন, তখন ধরে নেওয়া যেতে পারে বাংলা ছবি দেখেন না অথবা দেখার সুযোগ পান না। শেষেরটি যদি সত্যি হয়, তাহলে দুর্ঘটনার রাত্রে পাহাড়ে যে রহস্যময়ীকে ঝড়ের গতিতে গাড়ি চালাতে দেখেছিল, তিনি এতদিনে জানান দিলেন। ওসব জায়গায় বাংলা ছবি যায় না, কিন্তু যেভাবে লাইন কেটে দিলেন মহিলা, তাতে ফোন করার আসল উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে না। এতবার শুনেও না। অরিন্দমের মনে পড়ল সেই লোকটার কথা, যে এয়ারপোর্টে রহস্যময়ের সঙ্গী হয়ে এসেছিল। সে কি করছে? এ সময় বসন্ত এলো। অরিন্দম তাকে দেখে খুশি হলো। হেসো বাঙালি, জাগো, কত দূর? সব রেডি, শুধু দাঁড়াও। তুমি তো ডিরেক্টর, পাশ টাশ করা, সংলাপগুলো শোনো তো হে। অরিন্দম টেপ চালিয়ে দিল। হকচকিয়ে গিয়েছিল বসন্ত। মুখ ফিরিয়ে বলল, এ তো আপনি। ওটা কোনো আবিষ্কার নয়, শুনে যাও। বসন্ত শুনল। তারপর জিজ্ঞাসা করল, কে এই ভদ্রমহিলা? দ্যাটস আ কোশ্চেন। বসন্তবাবু, ওখানে আর কিছু আশা করার নেই বলে যিনি আমাকে বিরত হতে বলছেন, তিনি কিন্তু নিজে নিরাশ হয়েছেন বলে মনে হচ্ছে না। তার মানে ওই মহিলাও ভাঙা প্লেনের সন্ধানে যাচ্ছেন? কেন? কি ব্যাপার? অরিন্দম রহস্যময় হাসি হাসল। বসন্ত উদ্ভ্রান্ত হলো না। না দাদা, এ হতে পারে না। ওই সুটকেস আর ক্যানগুলো যদি ঠিক থাকে, তাহলে যে কেউ ওটাকে উদ্ধার করে হাসিল করে নিতে পারে। কি পাগলের মতো কথা বলছো? ওই ফিল্ম যদি কেউ খুঁজেও পায়, তাহলে কাজকর্ম শেষ করে এদেশে রিলিজ করতে পারবে? আইন নেই? ছবি তৈরি করার আগে অনুমতি নিতে হয় না? অরিন্দম তাচ্ছিল্যের সুর আনলো গলায়। কিন্তু ওটা যদি বাংলাদেশে পাচার হয়ে যায়, তাহলে চেহারা পাল্টে যাবে। না দাদা না, আপনি এভাবে হাসবেন না। ব্যাপারটা ক্রমশ গোলমেলে হয়ে যাচ্ছে। আবার গোলমাল কিসের? বসন্ত জবাব দিতে যাচ্ছিল। বস্তুত ঠক্করের চেহারাটা তার চোখের সামনে থেকে কিছুতেই সরছিল না। কিন্তু তখনই টেলিফোন বেজে উঠল। অরিন্দম রিসিভার তুলে অপেক্ষা করতেই ওপাশ থেকে মহিলা কণ্ঠে হ্যালো হ্যালো চিৎকার শোনা গেল। অরিন্দম স্বাভাবিক স্বরে জিজ্ঞাসা করল, ঠিক কাকে খুঁজছেন বলুন? ও, কেমন আছেন? আমি কল্পনা। শুনলাম বসন্তদা আপনার কাছে গিয়েছেন। এসেছেন, কিন্তু এটা তো তার টেলিফোন নয়।
নয় জানি। আচ্ছা, আপনি এভাবে কথা বলেন কেন? আপনি কি আমাকে চিনতে পারছেন না? নাকি আমি বলেই এরকম বলছেন? অরিন্দম হেসে ফেলল। তোমার বয়স অল্প। তাছাড়া যাদবপুরের গন্ধ সারা গায়ে জড়ানো। তোমার সঙ্গে ঝগড়া করব না। তবে নাও, কথা বলো। রিসিভার এগিয়ে দিয়ে অরিন্দম বলল, তোমার ছবির নায়িকা ভয় নেই, এই প্রথম এখানে ফোন করলো। বসন্ত এমনিতেই বিধ্বস্ত ছিল। এরকম সময়ে কল্পনার টেলিফোন এই বাড়িতে আসবে ভাবতেই পারেনি। সে রিসিভার কানে লাগিয়ে বলে যেতে লাগলো, হ্যাঁ বসন্তদা বলছি, খুব ব্যস্ত বুঝলে, রওনা হচ্ছি। চেষ্টা করব যে করেই হোক ক্যান উদ্ধার করতে। তুমি না হয় ঘুরে এলে। কি বলছো? হ্যাঁ? সর্বনাশ! তুমি যাবে কি? মাথা খারাপ হয়েছে? আমরা কি শুটিং করতে যাচ্ছি? বুঝলাম ছবিটার সঙ্গে তোমারও ক্যারিয়ার জড়িয়ে, কিন্তু রিস্ক হয়ে যাবে। অরিন্দম উঠে দাঁড়িয়েছিল। ঈষৎ ঝুঁকে বলল, অনুমতিটা দিয়েই দাও হে। বিদেশি ছবির অভিযানে দেখেছি সব সময় দু একজন মহিলাও থাকে। আমাদেরও খারাপ লাগবে না। আজ সন্ধ্যের ট্রেনে সমস্ত ইউনিট শিয়ালদা ছাড়ছে। শুধু অরিন্দম যাবে কালকের বাগডোগরা ফ্লাইটে। সংখ্যাটা বাড়তে বাড়তে এখন নেহাত মন্দ হলো না। হরিশ মল্লিকের প্রতিশ্রুতি মতো টাকাটা শেষ পর্যন্ত এসে পৌঁছায়নি। ভদ্রলোকের অবস্থা এখন ছিবড়ে বলে প্রচারিত হওয়া সত্ত্বেও বসন্ত খুব আশা করেছিল রোগশয্যায় শুয়ে তিনি যে কথা বলেছেন অরিন্দমের কাছে তা রাখবেন। কিন্তু শিবানী মল্লিক যে কোনো ফিল্মের মানুষকেই দরজা থেকে ফিরিয়ে দিয়েছেন। 25 লক্ষ টাকা নষ্ট হয়ে যাওয়া শুনতে এক কথা, কিন্তু বসন্ত জানে ওই হিসেবটার মধ্যে ছবির শেষ কাজটার খরচও ধরা ছিল। যেগুলো খরচ হয়নি দুর্ঘটনার জন্যে, তার টাকাটা তো এখনো রয়ে গেছে। বসন্তর মুখের সমস্ত ব্যাপার শুনে চলচ্চিত্র সাংবাদিক আর্যগুপ্ত নিজে গিয়েছিলেন আজ নার্সিংহোমে। আর্য হরিশের অনেক দিনের বন্ধু বলেই শিবানী সম্ভবত আপত্তি করেননি। তাছাড়া আজ সকালে দৈনিকের পাতায় এই অভিযানের কথা বিশেষ গুরুত্ব দিয়ে ছেপেছেন আর্য। ফিরে এসে বলেছিলেন, খুব ভেঙে পড়েছে হরিশ। বেশিরভাগ সময় আফসোস করছে। তোমাদের টাকা দিতে পারেনি বলে ও নিজেও কম কষ্ট পায়নি। কিন্তু ওর সঙ্গে কথা বলে মনে হলো বিশেষ একটা মতলব ভাবছে। কিছুতেই প্রকাশ করলো না। অরিন্দম টাকাটা দিচ্ছে জেনে চুপ করে রইল। দেখো শেষ পর্যন্ত ও কি করে। শিয়ালদা থেকে যখন ট্রেন ছাড়লো তখন এই ব্যাপারে সব আশা ছেড়ে দিল বসন্ত। শেষ মুহূর্তে যদি অরিন্দম বাকি টাকাটার ব্যবস্থা না করতেন তাহলে হয়েই যেত। পুরো কামরায় এখন যেন উৎসবের মেজাজ। বসন্ত হাল ছেড়ে দিল। দুশ্চিন্তা করার কোনো মানেই হয় না। ঈশ্বর যদি সহায় থাকেন তাহলে ক্যানগুলো খুঁজে পাবেই। সেই অবধি প্রত্যেকে খুশি থাকুক। নিজের আসনে বসতে গিয়ে সে সহদেব সেনের মুখোমুখি হলো। সহদেব তার ফাইল খুলে কোনো হিসেব মিলিয়ে নিচ্ছিলেন। তাকে দেখে বললেন, বসন্ত, ইটস টু মাচ। তুমি যে একটা বাজার নিয়ে হিমালয়ে যাবে সে কথা আগে বলনি তো। বসন্ত করুণ চোখে তাকালো। এড়াতে পারলাম না, সবাই ইন্টারেস্টেড। সহদেব হাসল। আমি জানতাম পরিচালকদের খুব নির্মম হতে হয়। শুনেছি সত্যজিৎ বাবু পথের পাঁচালীর ছবি এডিটিং এর সময় এমন অনেক দৃশ্য নির্মম হাতে বাদ দিয়েছিলেন যা বাদ দিতে পারার জন্য ক্ষমতার দরকার ছিল। তাই আমরা পথের পাঁচালী পেয়েছি। এদের দেখে মনে হচ্ছে যেন পিকনিকে যাচ্ছে। হে চলবে না। চলন্ত ট্রেনে জানালার ধারে বসে বসন্ত অন্ধকারের দিকে তাকালো। কি করতে বলো? লোক কমাও। যাচ্ছে যাক। বেশিরভাগ মানুষ থাকুক বেস ক্যাম্পে। উপরে উঠবে 10 জনের ইউনিট। আর সেই 10 জন বেছে নেব আমি। অবশ্য তুমি যদি আমার সাহায্য চাও, আনাড়িদের দিয়ে যেমন ক্যামেরা চালানো যায় না তেমনি পাহাড়েও ওঠা যায় না। ছেলে খেলা নাকি? জায়গাটা খুব ঝঞ্ঝাটের। সহদেব উত্তেজিত। বসন্ত আর ভাবতে পারছিল না। চোখ বন্ধ করতে করতে বলল, যা ভালো হয় তাই করো। এবং তখনই চলন্ত একটি মূর্তিকে দেখে সে চোখ খুলে ফেলল। প্যাসেজের ভিড় কাটিয়ে শরীরটা মাছের মতো ক্ষিপ্রতায় এগিয়ে নিয়ে এসে ওকে দেখে থমকে গেল। চোখের তলা দিয়ে একবার দেখে নিয়ে ঠক করে একটা ছোট্ট সুটকেস ওপরে তুলে দিল। তারপর প্রমাণ সাইজের আরেকটা সন্তর্পণে বেঞ্চিতে রেখে তৎপর হলো।
লোকটার কথা মনেই ছিল না বসন্তর। ওর শিরদাঁড়ায় একটা বরফের কুচি যেন আচমকা আটকে গেল। বসন্ত দেখল যে সুটকেসটা বেঞ্চের তলায় ঢুকে যাচ্ছে সেটির কভারটিও নতুন। বাগডোগরা ফ্লাইট কখনো কি ঠিক সময় ছাড়ে না? এমনও হয়েছে 10টায় জানিয়ে দিয়ে 2:30টার সময় প্লেনে উঠতে হয়েছে। এয়ারপোর্টে এসেই গাড়ি ছেড়ে দিয়েছিল অরিন্দম। পোর্টার মাল নিয়ে যাচ্ছে, সে ব্যস্ত পায়ে হাঁটছে। এমন দৃশ্য স্বাভাবিকভাবে অপেক্ষারত বাঙালি দর্শকদের মনে চাঞ্চল্য আনে। কিন্তু IC-221 আজও দেরিতে ছাড়ছে জানার পর মনে হলো ট্রেনে চলে গেলেই হতো। সোজা ওপরের রেস্টুরেন্টে চলে এলো সে। কালো কফির হুকুম দিয়ে বিরক্ত মুখে চারপাশে তাকালো। কোনো পরিচিত মুখ নেই, এটাই বাঁচোয়া। আজ সকালে বোম্বে থেকে নিতা টেলিফোনে তাকে অকারণ জ্ঞান দিল খানিক। সেখানেও খবরটা পৌঁছেছে। নিতার মতে এটা আত্মহত্যা করতে যাওয়ার সামিল। অরিন্দম একজন অভিনেতা, অভিযাত্রী নয়। তাছাড়া এই কাজের জন্য অরিন্দম কি কোনো ভালো পারিশ্রমিক পাচ্ছে? ফিল্ম উদ্ধার করলে তার কি কিছু লাভ হবে? দুর্গম পাহাড়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে তার বাকি জীবনের দায়িত্ব কে নেবে? তাছাড়া এটা ভাবতে পারা যাচ্ছে না যে একজন প্রথম সারির অভিনেতা তার নিজস্ব কাজ ফেলে হুজুগে মারতে ছুটছে। নিতা এও বলেছে যে এখন পর্যন্ত সে জানে না দলে কোনো মহিলা আছে কিনা। থাকলেও তার জন্য এত কষ্ট করা কি উচিত? কোনো কথা না বলে লাইন কেটে দিয়েছিল অরিন্দম। বোম্বের নায়িকা হতে চেয়ে ভ্যাম্প হয়ে থাকা নিতার সামান্য কদিনের পরিচয়ে এত জ্ঞান দেবে ভাবতে পারেনি সে। কিন্তু মুশকিল হলো এই কথাটাই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন মুখে বেজে চলেছে। পৃথিবীতে করোনা বলতে পারার মানুষের অভাব নেই কোনো কালেই, এবং হয়ও না। কিন্তু তা সত্ত্বেও গতকাল সে তার মতো সমস্ত কাজ শেষ করে এসেছে। উকিল অবাক হয়েছিল। অরিন্দম হেসে বলেছিল, আর কিছু না, আমি খুব টায়ার্ড, কদিনের ছুটি চাই। যদি সেই ছুটিটা আচমকা অনেক বড় হয়ে যায় তাই আপনাকে এই ব্যবস্থা করতে বলেছি। কোথায় কি সই করতে হবে বলুন? উকিল বলেছিল, কি যে বলেন, আপনি এখন টপ ফর্মে। হেসে উঠেছিল অরিন্দম। সেদিন টিভিতে একটা ছবি দেখছিলাম। উত্তম দা, জহর দা, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, ভানুদা কি দারুণ অভিনয় করছিলেন। হঠাৎ খেয়াল হলো ওরা কেউ আর নেই। ওদের হাসি, কান্না, রাগ রয়ে গেছে। আর দেখতে পারিনি ছবিটা। ফর্ম টর্ম কিছুই নয় মশাই, কলমটা দিন। হ্যাঁ, আমার কিছু হয়েছে খবর পেলেই এটা প্রকাশ করবেন। বাড়িটার বিলি ব্যবস্থা করে গেলে ভালো হতো, কিন্তু সেটা খুব নাটকীয় হবে। হয়তো কিছুই ঘটবে না, পায়ের একটা আঙুলও মচকাবে না। মাঝখান থেকে এইসব করে বেশ কিছু লোক হাসানো, অন্তত চাকর বাকরগুলো হতভম্ব হয়ে যেত। IC-221 এর জন্য শেষ পর্যন্ত বোর্ডিং কার্ড দেওয়া শুরু করলো। বেয়ারা এর আগে জেনে গিয়েছিল অরিন্দম কোন ফ্লাইট ধরছে। বাঙালি বেয়ারা তাদের প্রিয় চিত্রাভিনেতার জন্য বাকি কাজগুলো করে দিল খুশি হয়ে। অরিন্দমকে লাইনে দাঁড়াতে হলো না। সিকিউরিটির বেড়া পার হবার ডাক আসতে সে উঠে দাঁড়ালো। বিলের সঙ্গে এক গাদা টাকা প্লেটে রাখলো বেয়ারার জন্য। লোকটি জিজ্ঞাসা করল, কোনো ছবির শুটিংয়ে যাচ্ছেন স্যার? অরিন্দম হেসে বলল, বুনো হাঁসের সন্ধানে। এখনো তাকে দেখলে ফিসফাস শব্দ হয়। চারপাশের মানুষ কথা বন্ধ রেখে উৎসুক হয়ে তাকায়। এসব মনে বেশ তৃপ্তি আনে। লাইনে দাঁড়াতে হলো না। যাত্রীদের বেশিরভাগই চেকিং করিয়ে ভেতরে চলে গেছেন। সিকিউরিটির কর্মীদের সন্তুষ্ট করে ভেতরে ঢুকতে না ঢুকতেই ডাক পড়ে গেল প্লেনে ওঠার। এয়ারপোর্ট বিল্ডিং থেকে মিনিটখানেক হেঁটে যেতে হবে প্লেনটার দরজায় পৌঁছাতে। ভিড়টাকে আগে যেতে দেবার জন্য অলস ভঙ্গিতে অপেক্ষা করছিল অরিন্দম। হঠাৎ কানের কাছে কেউ ফিসফিসিয়ে বলল, চলুন। চমকে সে তাকালো। হরিশ মল্লিককে চিনতে কষ্ট হচ্ছিল। শরীর বেশ কাহিল, মাথায় একটা টুপি, হাতে একটা বড় ব্যাগ। কিছু বলার আগেই হরিশ বলল, পালিয়ে এসেছি। নিজের সম্পত্তি অন্যে খুঁজবে আর আমি মুখ বুজে বসে থাকবো, এমন বান্দা নই। মরতে হলে কাজ করতে করতে মরব। আপনি এই ফ্লাইটে যাচ্ছেন জানতাম। আপনার টাকা এতে আছে। ব্যাগটা উঁচিয়ে দেখালো হরিশ। আমার টাকা? ভালো করে কথা বলতে পারছিল না অরিন্দম।
যেটা বসন্তকে ধার দিয়েছেন। না মশাই, ধার বাকি রেখে মরতে পারবো না। চলুন চলুন, শালা যতক্ষণ না কলকাতা ছাড়ছি ততক্ষণ। ছুটন্ত লোকটাকে এতটুকু অসুস্থ বলে মনে হচ্ছিল না অরিন্দমের। হরিশ মল্লিক যে সুস্থ নয় তা বাগডোগরা এয়ারপোর্টে নেমেই বুঝতে পারল অরিন্দম। খুব ঘাম হচ্ছিল, নিঃশ্বাস পড়ছিল দ্রুত। এয়ারপোর্ট রেস্টুরেন্টে বসিয়ে অরিন্দম জিজ্ঞাসা করলো, আপনার সঙ্গে কোনো ওষুধপত্র আছে? পকেট থেকে একটা ছোট্ট কৌটো বের করে একটু একটা বড়ি জিভে চালান করে দিয়ে হাত তুলে ব্যস্ত না হতে বলে চোখ বন্ধ করলো হরিশ মল্লিক। বোঝাই যাচ্ছে নিজেকে ধাতস্থ করতে আপ্রাণ চেষ্টা করছে সে। অরিন্দম কি করবে বুঝতে পারছিল না। যে সম্পত্তির সন্ধানে সে যাচ্ছে তার আইনসম্মত মালিক এই ভদ্রলোক, কিন্তু এই মুহূর্তে ইনি কাউকে না জানিয়ে নার্সিংহোম থেকে পালিয়ে এসেছেন। সেটা যদি অপরাধ নাও হয়, আইনের চোখে ওর স্ত্রী নিশ্চয়ই দিশেহারা, এবং এখন যদি কিছু একটা হয়ে যায় তো জবাবদিহি তাকেই করতে হবে। অরিন্দম হরিশকে রেস্টুরেন্টে রেখে এয়ারপোর্ট বিল্ডিং এর বাইরে এসে দাঁড়ালো। অনন্ত জিজ্ঞাসা করেছিল শিলিগুড়ি থেকে তার জন্য গাড়ি পাঠাতে হবে কিনা। নিষেধ করেছিল সে। এবার কোনো শুটিংয়ে আসেনি যে সব রকম আরাম আদায় করে নেবে, তার অবশ্য প্রয়োজনও নেই। অরিন্দমকে দেখে বেশ কিছু বাঙালি নেপালি ট্যাক্সি ড্রাইভার ছুটে এলো। স্যার, আপনার গাড়ি আসেনি? কই ভাবনা নেহি, আমার গাড়িতে চলুন। অরিন্দমের ভালো লাগলো, এদের অনেকেই তাহলে তাকে চিনতে পেরেছে। উত্তম কুমারের একটা কথা মনে পড়ল, কমন পিপল তোমাকে দেখে রিয়াক্ট না করলে বুঝবে তোমার দিন শেষ। সে মুখগুলোর দিকে একবার তাকিয়ে যাকে বেছে নিল তার বয়স কম, কিন্তু মিঠুন মিঠুন ভাব আছে। ছেলেটি চলে এলো ওর পিছু। হরিশ মল্লিক ততক্ষণে সামলে নিয়েছে, অরিন্দমকে দেখে হাসল। আপনার জন্য আমি বেশ উদ্বিগ্ন হচ্ছিলাম। আমার জন্যে? কেন? অরিন্দম লোকটাকে ভালো করে দেখল। কি জানি, হঠাৎ যদি আমার উপকার করার ইচ্ছে আপনার প্রবল হয়ে ওঠে, পুলিশ টুলিশ যদি খবর দিয়ে বসেন আমি নার্সিংহোম থেকে পালিয়ে এসেছি বলে। অরিন্দম এক মুহূর্ত চিন্তা করল, তারপর বলল, হরিশবাবু, আপনি যদি আমার কথা শোনেন তাহলে বলবো আপনার কলকাতায় ফিরে যাওয়াই উচিত। এই শরীর নিয়ে আপনি পাহাড়ে হাঁটার কথা চিন্তাও করবেন না, বরং আপনার কিছু একটা হয়ে গেলে আমাদের কাজে ব্যাঘাত ঘটবে। কোথাও তো কিছু আটকাচ্ছে না, আর মিনিট 5 বাদে দমদমে ফিরে যাচ্ছে প্লেনটা। টিকিট পাওয়া যাচ্ছে কিনা চেষ্টা করব। হরিশ উঠে দাঁড়ালো। আপনি অবশ্য আমার বন্ধু নন, কিন্তু শত্রু বলেও তো জানতাম না। শিবানীর কাছে ফিরে গেলে আমি মরে যাব। এই কয়েক সপ্তাহ বিছানায় শুয়ে শুয়ে বুঝেছি সবাই আমার এই শরীরটাকে বাঁচিয়ে রাখতে চায় তাদের প্রয়োজনে। আরে আমার মন যদি না বাঁচলো তাহলে শরীর বাঁচবে কি নিয়ে? চলুন। অরিন্দম ঠিক করলো ওই মুহূর্তে জোর জবরদস্তি করে কোনো লাভ হবে না, বরং বসন্তদের উপর সমস্যাটা ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। টাকার ব্যাগ হাতছাড়া করলো না হরিশ। মালপত্র পেছনে তুলে দিল, ওটাকে কোলের উপর আঁকড়ে ধরে রইল অরিন্দমের পাশে বসে। আর চোখে সেটা লক্ষ্য করে অরিন্দম জিজ্ঞাসা করলো, নার্সিংহোম থেকে আসছেন, টাকা পেলেন কোত্থেকে? শুটিংয়ে যাওয়ার আগে সরিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম পাহাড় থেকে ফিরে ম্যাড্রাসে ল্যাবের কাজে যখন হাত দেব তখন তো দরকার হবে। 2 নম্বর, বাড়িতে রাখতে পারিনি, অতএব শিবানী জানে না, জানলে দিত না। আপনার স্ত্রীকে আপনি অকারণ ছোট করছেন। মোটেই না, জীবন বড় বিচিত্র সিনেমা মশাই। যতক্ষণ স্বামী সুস্থ ততক্ষণ তিনি কামধেনু। 2 হাতে দুয়ে নেওয়া যায় বলে তার কোনো ব্যাপারে নাক না গলিয়েও ভালো থাকে স্ত্রী। কিন্তু যেই স্বামীর শরীর ধাক্কা খেলো, যেই নাকে নিরামিষের গন্ধ লাগলো, ধক করে অমনি তাকে কাঁচের বাক্সের মাছ করে দিয়ে চোখে চোখে রাখা। স্বামীর জীবনের জন্য নয়, নিজের জীবনের বাকি দিনগুলো গুছিয়ে নেবার জন্যেই হন্যে হয়ে ওঠে তখন। দোষ দেই না, জীবনের ধর্মই এই মশাই। টাকাটা তাই এমন একজনের কাছে রাখতে হয়েছিল যার কোনো লোভ নেই। খানিকটা উদাস গলায় শেষ কথাগুলো বলল হরিশ মল্লিক। ট্যাক্সি তখন বাগডোগরা এয়ারপোর্টের বাইরে মিলিটারি কমপ্লেক্স দিয়ে ছুটছিল। ইউনিফর্ম পরা মানুষেরা দল বেঁধে সাইকেলে যাতায়াত করছেন। সেই সব দেখতে দেখতে অরিন্দম খানিকটা আলস্য নিয়ে হরিশের কথা শুনছিল। শেষটা কানে যাওয়া মাত্র সে ঘুরে তাকালো। টাকার লোভ নেই
এমন কাউকে আপনি জানেন নাকি? নীরবে মাথা নেড়ে হ্যাঁ বলল হরিশ। সেই মুখের দিকে তাকিয়ে অরিন্দম জিজ্ঞাসা করল, সাধু সন্ন্যাসী? না, বললাম না জীবন বড় বিচিত্র সিনেমা মশাই। অরিন্দম আর কথা বাড়ালো না। গাড়ি তখন হাইওয়েতে পড়ে ডান দিকে বাঁক নিয়েছে। ছেলেটা চালাচ্ছে খুব ফুর্তির সঙ্গে। হরিশ পেছনে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে রয়েছে। অরিন্দম লোকটাকে ঠিক বুঝতে পারছিল না। তার এই জীবনে এমন একটা মানুষের সন্ধান পেল না যার টাকার লোভ নেই, স্বার্থ ছাড়া যে এক পা এগিয়ে আসে। বোধহয় সেই দেখতে না পাওয়া থেকে অচেতন মনে যে শূন্যতা জন্মেছিল, সেই শূন্যতা তাকে এই অভিযানে অংশ নিতে উদ্যোগী করেছে। অন্তত ফিরে যেতে পারলে বলতে পারবে কোনো স্বার্থ ছাড়াই এত বড় একটা ঝুঁকি নিয়ে দিনগুলো কাটিয়ে এলো। অরিন্দমের মনে হলো এই বলতে পারার মধ্যে যে আনন্দ, সেটাও এক ধরনের স্বার্থবোধের গায়ে হাওয়া দিচ্ছে না তো। শিলিগুড়িতে ঢোকার মুখে অরিন্দম জিজ্ঞাসা করল, আচ্ছা হরিশবাবু, ধরুন খোঁজাখুঁজির পর ফিল্মের ক্যানগুলো পাওয়া গেল এবং অক্ষত অবস্থায়, আপনি কি করবেন? রহস্যময় হাসি ফুটে উঠল হরিশ মল্লিকের মুখে। একটু সময় নিল সে, তারপর বলল, আমি মরে যাব মশাই, স্রেফ মরে যাব। অরিন্দম হতবাক, লোকটা বলছে কি? হরিশ আবার বলল, বুঝতে পারলেন না? ছবিটা যদি পাওয়া যায় তাহলে মুক্তি পাবেই। পেলে শিবানীর ভবিষ্যতের কোনো ভাবনা নেই। আমি জানি সুপারহিট হবেই। আর যতদিন বাংলা ছবি তৈরি হবে, লোকে এ ছবির নাম করতে বাধ্য হবে। বলবে হরিশ মল্লিক একটা ছবি প্রডিউস করেছিল বটে। আমি বেঁচে থাকবো 100 বছর ছবিটার সঙ্গে। তাই এই শরীরটার মরণ হলে ক্ষতি কি? বড় আরামের মরণ হবে মশাই। হঠাৎ অরিন্দমের খুব শীত লাগলো। এই শিলিগুড়ি শহরেই অসুস্থ মানুষের কথা এমন বরফের ছোঁয়া অস্বস্তিকর। মহানন্দা ব্রিজ থেকে দার্জিলিংয়ের মোড় পর্যন্ত রাস্তায় দুপাশের হোটেলগুলোর কয়েকটা ছড়িয়ে ছিটিয়ে উঠেছিল বসন্তর ইউনিট। ট্রেন সামান্য লেট ছিল, তবু 11টা নাগাদ হোটেলে পৌঁছেই বেরিয়ে গিয়েছিল সহদেব সেন। সারাটা পথ সে কেবল বলে এসেছে ঝুট ঝামেলা সরাতে। তার হিসেব মতন 10 জনের বেশি এই দলে লোক থাকবে না। কথাটা মেনে নিলেও কিভাবে এতগুলো উৎসাহী মানুষকে? বসন্তর নিজের ওপর খুব রাগ হচ্ছিল। সিদ্ধান্তটা তার কলকাতাতে নেওয়া উচিত ছিল। জীবনে কখনোই সে সঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বলেই তো এই হাল। বসন্তরা উঠেছে দিল্লি হোটেলে। মোটামুটি খারাপ ব্যবস্থা নয়। তার রুমমেট সহদেব। ওপাশের একটা ঘরে কল্পনা একা রয়েছে, আর এ পাশে ঠিক তার আগের ঘরটায় ঠক্কর। লোকটার নাম যেমন অদ্ভুত, কাজকর্ম তার চেয়ে কম নয়। ট্রেনে এতটা পথ এসেছে মুখে কুলু পেটে, শুধু ওর চোখের মনি ঘুরছে এবং কান খাড়া থেকেছে। হোটেলে পৌঁছে প্রথম মুখ খুলেছে সিঙ্গল সিটেড রুম চাইবার সময়, এবং সোজাসুজি বসন্তকে জানিয়ে দিয়েছে তাকে এইরকম নির্দেশ দিয়েছে তার নিয়োগকর্তা। কথা বাড়ায়নি বসন্ত। সুটকেস দুটো নিয়ে সেই যে ঘরে ঢুকেছে, মনে হয় আর বের হয়নি, কারণ তাহলে ওর হিলের শব্দ কানে আসতো। লোকটার জুতোর তলায় নির্ঘাত লোহার নাল লাগানো আছে। যখন হেঁটে যায় তখন শব্দটা শরীরে মোটেই স্বস্তি আনে না। ট্রেনে, স্টেশনে এবং আসবার পথে রিকশায় বসন্ত বারংবার ঠক্করের বয়ে আনা কভার দেওয়া সুটকেস দেখেছে, আর দেখা মাত্রই তার পেটে চিনচিনে ব্যথা ছড়িয়েছে। ইউনিটের কেউ জানে না, এমনকি অরিন্দমকেও জানানো হয়নি কত বড় একটা মিথ্যের বাক্স তাদের সঙ্গে চলেছে। কেউ টের পাচ্ছে না ওই কভারের আড়ালে যে বস্তুটি রয়েছে তা কতখানি ভেজাল। যারা ঠক্করের পরিচয় জিজ্ঞাসা করেছিল তাদের জানিয়েছে যে স্পন্সর একজন রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছেন, যাতে কাজটা ঠিক হচ্ছে কিনা সে ব্যাপারে নিজস্ব রিপোর্ট পেতে পারেন। ইউনিটের লোকজন এই এক রাতেই ওকে আড়ালে টিকটিকি বলে ডাকতে শুরু করে দিয়েছে। বসন্ত ঠিক করলো আজ দুপুরে অরিন্দমের সঙ্গে এসব ব্যাপার খোলাখুলি আলোচনা করে তাকে সিদ্ধান্ত নিতে বলবে। সহদেবের সঙ্গে কথা বলে অরিন্দম এই দলটার সাইজ ঠিক করুক। পরিচালক হিসেবে সে নতুন, কিন্তু এরা অরিন্দমকে অমান্য করতে পারবে না। এই সময় ঘরের দরজার শব্দ হলো। শুয়েছিল বসন্ত। সোজা হয়ে বসে বলল, খোলা রয়েছে দরজা। প্রোডাকশনস ম্যানেজার অনন্ত উকি মারল। ঘুমাচ্ছেন?
না না, কি খবর? অনন্তর ভাবভঙ্গি সবসময় মাছ খেয়ে আসা বেড়ালের মতো। বলল, এভরিথিং অলরাইট। আমাকে দেখে তো সবাই ভেবেছিল ফিল্ম ইউনিট নিয়ে শুটিংয়ে এসেছি। বোঝাতে জেরবার হতে হয়েছে। যে কটা জিপ দরকার বলে দিলেই চলে আসবে। ডিজেল জিপ নেব না। পাহাড়ে উঠতে বড্ড ইঞ্জিন গরম হয়ে যায়। একটু খরচ বেশি, পেট্রোলে কিন্তু রিস্ক কম। তবে আসা যাওয়ার তেল স্টকে নিয়ে নিতে হবে। প্রবলেম হলো যে অবধি জিপ যাবে সেখানে পৌঁছে তো আপনাদের ফেরা পর্যন্ত ওরা দিনের পর দিন অপেক্ষা করতে পারবে না। একটাকে রেখে বাকিগুলোকে ছেড়ে দেব। একটু খরচ বেশি পড়বে, কিন্তু উপায় নেই। আনাজপাতি, চাল, ডাল, ঠাকুর চাকর সব তো এখান থেকেই। এক নাগাড়ে কথা বলে যাচ্ছিল অনন্ত। হাত তুলে তাকে না থামিয়ে পারল না বসন্ত। যা ভালো মনে হয় করুন। এত ডিটেলসে আমার সঙ্গে কথা বলার দরকার নেই। পাহাড়ের ব্যাপারটা সহদেব সেনের সঙ্গে আলোচনা করবেন। আর একটু পরে অরিন্দম দা আসছেন। তার সঙ্গে কথা বলার পর জিনিসপত্র কেনাকাটা করলেই হবে। আপনি শুধু দেখুন যারা এসেছে তারা যেন কোনো অসুবিধায় না পড়ে। মাথা খারাপ? জামাই আদরে রয়েছে বাবা জীবনরা। এবার তো কাজও করতে হচ্ছে না। আর হ্যাঁ, 3 জন ভেজিটেরিয়ান রয়েছে। ওই ঠক্কর না কি, সেবাটা তো আবার পেঁয়াজ পর্যন্ত খায় না। আমি যতক্ষণ জীবিত আছি ততক্ষণ ইউনিটের কারো কোনো অসুবিধা হবে না। ফিরে যেতে গিয়েও প্রৌঢ় লোকটি কোমরে হাত রেখে ঘুরে দাঁড়ালো। আর একটা কথা, জিপ যে অবধি যাবে সেইখানেই আমি থেকে যাব। মানে বরফের উপর দিয়ে হাঁটাহাঁটি অসুবিধে হবে? লোকটার মুখ দেখে হাসি পেল বসন্তর। কোনো অসুবিধে হবে না। যত লোক কমে ততই মঙ্গল। মুহূর্তেই মুখটার ভাঙচুর হয়ে গেল অনন্তর। আমাকে যত লোকের মধ্যে ফেললেন দাদা। সেবার জয়ন্ত চক্রবর্তীর ছবি করতে সুন্দরবনে ছিলাম 1.5 মাস। এই আমি কুড়ুল দিয়ে কুমির মেরেছি, টালিগঞ্জের সবাই জানে। বসন্ত তড়িঘড়ি বলল, আরে না না, আমি সেভাবে আপনাকে বলবো কেন? আপনার বয়স হয়েছে বলে ঝুঁকি নিতে বারণ করেছি। আপনার কিছু হলে টালিগঞ্জের ক্ষতি। তাছাড়া একজন দায়িত্বপূর্ণ মানুষের মতো বেস ক্যাম্পে থাকাও প্রয়োজন। একটু প্রীত করল কথাগুলো অনন্তকে। দরজার কাছে পৌঁছে গিয়ে সে হঠাৎ জিভ কাটল। হই যা, একদম ভুলে গিয়েছিলাম। 2টো লোক অনেকক্ষণ থেকে আপনার খোঁজ করছে। কারণটা আমাকে বলতেই চাইল না। ফিল্মে আমার পার্টি বলে তো মনে হলো না। কোথায় তারা? বসন্ত অবাক হলো। সে তো কাউকে জানিয়ে এখানে আসেনি। পাঠিয়ে দিচ্ছি। অনন্ত বেরিয়ে গেল এবং তার 1 মিনিটের মধ্যেই দরজায় শব্দ হলো। গম্ভীর গলায় বসন্ত বলল, ভেতরে আসুন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ফেরা নাটকে প্রায় এক চেহারার এক পোশাক পরা 2টো খোঁজাকে দেখেছিল বসন্ত। এদের দেখে তাদের কথা মনে পড়ল। 2জনের চোখেই কালো চশমা, 2জনের পরনেই নীল সাফারি স্যুট। প্রায় একই সঙ্গে 2জনে নমস্কার করল। ঘরের এক কোণে 4টে চেয়ার এবং ছোট টেবিল ছিল। হাত বাড়িয়ে সেগুলো দেখিয়ে বসন্ত বলল, বসুন, বলুন কি করতে পারি। লোক 2টো বসল। তারপর একজন, যার জুলপি পাকা, বলল, করতে তো অনেক কিছুই পারেন, করতে চাওয়ার ইচ্ছে কতটা আছে সেইটা আগে বলুন। দ্বিতীয় লোকটি সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। হ্যাঁ, ওটাই আসল কথা। বসন্ত বলল, আমি আপনাদের কথা ঠিক বুঝতে পারছি না। কি চাই সেটা খোলাসা করে বলুন। আপনারা কি সত্যি আমার কাছে এসেছেন? লোক 2টো নিজেদের মধ্যে এমনভাবে হেসে দৃষ্টি বিনিময় করল যেন এমন মজার কথা ওরা জীবনে শোনেনি। পাকা জুলপি বলল, এইটুকু ভুল করলে আর আমাদের বেঁচে থাকতে হতো না। দ্বিতীয় জন বলল, অনেক আগেই ফোঁত হয়ে যেতাম। বসন্ত জবাব দিল না। এই বিচিত্র মানুষ 2টো তার সঙ্গে কথার খেলা করছে। সে চুপ করে রইল ওদের উত্তরের জন্য। পাকা জুলপি বলল, বাংলা ছবির যা হাল, তাতে মনে হতো না যে এর পরিচালকদের ঘটে 1 ফোঁটা বুদ্ধি আছে। বুদ্ধি থাকলে কেউ অত খারাপ ছবি তৈরি করতে পারে? কিন্তু আপনি চুপ করে আছেন দেখে। লোকটি হাসতেই দ্বিতীয় জন যেন শূন্যস্থান পূর্ণ করার ভঙ্গিতে বলল, এই প্রথম ফিচার ছবি তো, এই জন্য এখনো আলাদা সাঁতরাচ্ছেন। এইবার জ্বলুনি ধরল বসন্তর। কিন্তু কথা বললেই তো এরা তাকে মূর্খ ভেবে বসবে। পাকা জুলপি বলল, সময়ের মূল্য অনেক। আমরা বলি কি,
আপনি দলবল নিয়ে কলকাতায় ফিরে যান। এবার সোজা হয়ে বসল বসন্ত। বলে কি এরা? দ্বিতীয়জন বলল, ট্রেনের টিকিট না পেলে কোনো চিন্তা নেই, বাস ছাড়ে, একদম ধর্মতলা। বসন্ত বলল, আপনাদের কথায় আমরা ফিরে যাব কেন? ফিরে গেলে নিজেদের মঙ্গল হবে, আমাদের হবে। না হলে ভেবে দেখুন, প্লেনটা যেখানে ভেঙে পড়েছে সেখানে কোনো সরকারি টিম হেঁটে যায়নি। আর মাস দুয়েক গেলে বরফে এসা ঢাকা পড়বে সব, যে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যাবে। এই পাহাড় ডিঙিয়ে সেই পাহাড় পেরিয়ে বরফের মধ্য দিয়ে হেঁটে যাওয়া এই বয়সে পোষায়? শুধু আপনার এই জেদের জন্য আমাদের এই হয়রানি। পাকা জুলপি যেন রেগে গেল। হয়রানি বললে কম বলা হয়, প্রাণহানি হওয়াও বিচিত্র নয়। দ্বিতীয়জন বলল, আমার যাওয়ার সঙ্গে আপনাদের কি সম্পর্ক? আপনারা যাচ্ছেন বলেই তো আমাদের যেতে হচ্ছে, পাকা জুলপি বলল। যেতে ইচ্ছে না থাকলেও হচ্ছে, দ্বিতীয়জন চটপট জানালো। আমি কিছুই বুঝতে পারছি না, পরিষ্কার করে বলুন তো। শুনুন, আমরা অনেক খোঁজ নিয়েছি, কিচ্ছু পাবেন না ওখানে। কিন্তু আমাদের মক্কেল জিদ ধরেছেন ওখানে যেতেই হবে। আমাদের এজেন্সি কেসটা নিয়ে ফেলেছে। লোকটার একটা ব্রিফকেস ছিল প্লেনে, সেইটে খুঁজে আনতে হবে। চালাকি, কর্তা না বলে দিয়েছেন। কিন্তু লোকটা যেই জানতে পারলো আপনারা যাচ্ছেন, তখন টোপ গিলে নিল কর্তা। এখন মরতে মর সানাইওয়ালা। সানাইওয়ালা গল্পটা জানেন? পাকা জুলপি জিজ্ঞাসা করতেই দ্বিতীয়জন বলল, ঢাকি ঢুলি বেঁচে গেল, সানাইওয়ালার কাল হলো। কোন ভদ্রলোকের সুটকেস, মানে ব্রিফকেস হারিয়েছে? নাম বলা নিষেধ। তিনি জানতে পেরেছেন তার স্ত্রী নাকি সেই ব্রিফকেসের সন্ধানে যাচ্ছেন। কোনো চান্স নেই খুঁজে পাওয়ার। কিন্তু যদি পেয়ে যায় তো মক্কেলের একটা বেজে যাবে চিরদিনের জন্য। আমরা কাটাতে পারতাম, কিন্তু যেহেতু আপনি যাচ্ছেন, তাই আমাদের না গিয়ে কোনো উপায় নেই। আপনি কলকাতায় ফিরে গেলে আমরাও বেঁচে যাই। ব্যাপারটা একটু বোধগম্য হলো বসন্তর। সে হেসে বলল, আপনার মক্কেলের ব্রিফকেস প্লেনে উঠলো আর তিনি উঠলেন না, ব্যাপারটা কিরকম? সোজা ব্যাপার। চেক ইন করে মক্কেলের তলপেটে ব্যথা শুরু হয়। এক পরিচিত ভদ্রলোকের হাতে ব্রিফকেস দিয়ে তিনি টয়লেটে ঢুকেছিলেন। আমাশয় রোগীদের ওসব ব্যাপারে একটু দেরিতেই হয়। সেই দেরি যখন মিটল, তখন প্লেন উঠে গেছে আকাশে। হতে পারে নাকি কখনো এটা? কেন হবে না? বোর্ডিং কার্ডের উপর ছাপ মারা হয়ে গেছে। অতটা লক্ষ্য করেনি এয়ারক্রাফটের লোকজন। প্লেন উড়ে গেছে দেখে কাউকে না জানিয়ে ভদ্রলোক ট্যাক্সি নিয়ে ছুটে এলেন গৌহাটি। আর সেখানে পৌঁছে শুনলেন দুর্ঘটনার কথাটা। অ্যামিবাইসিস কখনো কখনো লাইফ সেভিং এর কাজ করে মশাই। গল্পটা বিশ্বাস করতে পারল না বসন্ত। সে জিজ্ঞাসা করল, আপনারা কি গোয়েন্দা? ঘুরিয়ে বললে তাই দাঁড়ায়, সোজাসুজি হলো সত্যান্বেষী। বসন্ত উঠে দাঁড়ালো। যাই হন, তাতে আমাদের কিচ্ছু করার নেই। আমাদের যাত্রা বন্ধ করার কোনো কারণ নেই। আর আমাদের সঙ্গে আপনারা জড়াবেন না। পাকা জুলপি বলল, একদম গোড়ায় বলেছিলাম সাহায্য করতে চাওয়ার ইচ্ছে আপনার কতটুকু আছে সেইটে বলুন। আপনি আমাদের বাঁচাতে চান না? আমি বাঁচাবার কে? আপনি সব। আপনি যাচ্ছেন না, আমরাও না। আপনি যাচ্ছেন, আমরাও যাচ্ছি। এই সময় সহদেব সেন ঘরে ঢুকল। তাকে দেখা মাত্র লোক দুটো উঠে দাঁড়ালো। বসন্ত বলল, এবার আসুন আপনারা, আমার কিছু করার নেই। লোক দুটো নিজেদের মধ্যে একটা করুণ চাহনি বিনিময় করল। তারপর পাকা জুপি বলল, বেশ, কি আর করা যাবে, তাহলে আমাদের আপনারা দলে নিয়ে নিন। না না, কোনো প্রবলেম ক্রিয়েট করব না, যা খরচ লাগে দিয়ে দেব। সহদেব সেন জিজ্ঞাসা করল, কি ব্যাপার বসন্ত? বসন্ত বলল, এরা নিজেদের কাজে আমাদের সঙ্গে যেতে চাইছেন, আগে দেখিনি। সহদেব বলল, অসম্ভব। আমি এইমাত্র ক্যাপ্টেন মোক্তানের সঙ্গে কথা বলে এসেছি। যে কোনো অবস্থায় দলের সদস্যের সংখ্যা 10 জনের বেশি করা চলবে না। তাছাড়া ওই শরীর, অত মোটাসোটা শরীর নিয়ে এরা পাহাড়ে উঠবেন কি করে? সঙ্গে সঙ্গে প্রথমজন সোজা হয়ে দাঁড়ালো। তাকে দেখা দেখি দ্বিতীয়জন। প্রথমজন বলল, বেশ, চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করলাম। পাশাপাশি দুজন এমনভাবে বেরিয়ে গেল যে পর্দাটা অনেকক্ষণ ধরে নড়তে লাগলো। হরিশ মল্লিককে দেখে হতভম্ব বসন্ত।
সিনক্লেয়ার হোটেলের লাউঞ্জে সে অপেক্ষা করছিল অরিন্দমের জন্য। প্লেন লেট করেছে এ খবর পেয়েছিল কাউন্টার থেকেই। ট্যাক্সিটা যখন থামলো সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। তাকে দেখে হরিশ গাড়ি থেকে নেমে শান্ত গলায় জিজ্ঞাসা করল, সব ঠিকঠাক চলছে? বসন্ত কোনো মতে বলতে পারল, আপনি? সে কথার জবাব না দিয়ে হরিশ বলল, আমার রুমটা একতলায় হলে ভালো হয়। খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই। আর আমি যে এসেছি তা তোমার দলের লোকদের আজই জানানোর দরকার নেই। টাকার জন্য ভেবো না বসন্ত। ট্রাই টু ফাইন্ড আউট দ্য সুটকেস। এরও প্রায় 1 ঘন্টা পরে বসন্ত অরিন্দমের ঘরে চুপচাপ বসেছিল। সে হরিশকে একটি আরামদায়ক ঘরের ব্যবস্থা করে দিয়েছে। নিজেকে বেশ সামলে নিয়েছে লোকটা। অতটা অসুস্থ বলে মনে হচ্ছে না আর। কিন্তু পাহাড়ে যাওয়ার স্বাদ আছে নাকি সে প্রশ্ন করা হয়নি। স্নান করে অরিন্দম বেরিয়ে এলে সে সমস্ত ঘটনা জানিয়েছে। এমনকি আজ একজোড়া গোয়েন্দা যে এসেছিল তাও। শেষ কথাটার পর অরিন্দম চমকে উঠেছিল। কি বলছো? ভদ্রলোক মারা যাননি? বসন্ত অবাক হয়েছিল। কোন ভদ্রলোক আপনি জানেন দাদা? অরিন্দম মাথা নেড়েছিল। না, তবে তার স্ত্রীকে দেখেছি। রহস্যটা খুব পাকিয়ে উঠেছে। ঠিক আছে, সহদেববাবুকে নিয়ে সন্ধেবেলায় এসো। হরিশ মল্লিকের কথা আপাতত কাউকে জানানোর দরকার নেই। সহদেববাবুর সঙ্গে কথা বলে ঠিক করা যাবে কি করা উচিত। বসন্ত বেরিয়ে যাবার পরে অরিন্দমের খেয়াল হলো এর আগে এই হোটেল থেকে সূর্যাস্তের সময় কাঞ্চনজঙ্ঘা দেখেছে সে। পাজামা পাঞ্জাবির উপর একটা চাদর জড়িয়ে এসে বারান্দায় আসতেই নিচের লাউঞ্জে গাড়িটা দেখতে পেল। গাড়িতে যে মহিলা উঠছেন তাকে দ্রুত রেলিংয়ের দিকে সরে এসেও ভালো করে মুখ দেখতে পেল না অরিন্দম। কিন্তু কোমর, পিঠ এবং বসার ভঙ্গি বড্ড চেনা। গাড়িটা যখন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে তখন নাম্বার প্লেটটা চোখে পড়ল। আরে, এ তো সেই ট্যাক্সির নাম্বার যেটায় তারা এসেছে। যে ড্রাইভার ছোকরাকে দেখতে অনেকটা মিঠুনের মতো। চিন্তিত মুখে ডান দিকে মুখ ফেরাতেই সব চিন্তা উধাও। কাঞ্চনজঙ্ঘার মাথায় শেষ রোদ তিরতিরিয়ে কাঁপছে। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের উপন্যাস বুনো হাঁসের পালক এর 3য় পর্ব। গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রাজিয়া সুলতানা। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। পরবর্তী পর্বগুলো আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি চেপে রাখুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।